আর আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। আপনাদের সাথে আজকের নিউজ রিপোর্টে আমি ঈশিতা নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো সংবাদ শিরোনামে। বুধের সকালে মহাকুম্ভে মোদি, দিল্লি ভোটের দিন সঙ্গমে পুণ্য স্নান প্রধানমন্ত্রীর। এদিকে মঙ্গলে মহাসঙ্গমে ডুব দিলেন ভুটানের রাজা। বাণিজ্য সম্মেলনে অর্থমন্ত্রী মুকেশ আম্বানি। ভুটানের রাজাকে নিয়ে অনিশ্চয়তা, দিল্লিকে নিশানা মমতার। খেতে না পারায় চক্রান্ত করছে অনুব্রতকে নিশানা কাজল শেখের। সরস্বতী পুজোয় পালিয়ে কিশোরীকে বিয়ে করলো নাবালক। ভোরে খুঁজে এনে মুচলেকা লেখালেন ভিডিও। বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। দিল্লি বিধানসভা নির্বাচনের দিনই প্রয়াগরাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মহাকুম্ভের পুণ্য স্নান করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মেলা চত্বরের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ভুটানের রাজা মঙ্গলবার পুণ্য স্নানে আসার সময় মুখ্যমন্ত্রী যোগীও প্রয়াগরাজ্যে রয়েছেন। প্রধানমন্ত্রী সফরের আগে মঙ্গলবার তিনি নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করবেন বলে জানানো গিয়েছে। বুধবার সকালে 10টা নাগাদ বিশেষ বিমানে প্রয়াগরাজ বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে হেলিকপ্টারে নৈনের দিল্লি পাবলিক স্কুল মাঠে অবতরণ করবেন তিনি। এরপরে 10:45 আলিয়ার ঘাটে যাবেন বলেই জানিয়েছেন। সেখান থেকে নৌকায় করে সঙ্গম নাকে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। কুম্ভ মেলা চত্বরে বেলা 11টা থেকে 11:30 পর্যন্ত সময় সংরক্ষিত করা হয়েছে। স্নানের পরে কিছু বিশিষ্ট সাধু ঋষিদের সঙ্গেও দেখা করতে পারেন মোদী সরকার। এরপরে দুপুরে 12:30 নাগাদ একই পথে নয়াদিল্লি ফিরে আসার কথা রয়েছে তার। এই সময়সূচি অনুযায়ী মহাকুম্ভে 2.5 ঘন্টা থাকবেন প্রধানমন্ত্রী। তবে এবার প্রয়াগরাজ্য সফরে তিনি সম্প্রতির বার্তা দিতে পারেন বলে সূত্রে খবর। এর আগে 13ই ডিসেম্বর 2024 সালে প্রয়াগরাজে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2019 সালে প্রয়াগরাজ্যের কুম্ভ মেলায় এসে তিনি সাফাই কর্মীদের পা ধুয়ে দিয়েছিলেন। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন তারা একটা বড় ভূমিকা পালন করছেন মেলা চত্বর পরিষ্কার করে। যদিও মহাকুম্ভের মৌনী অমাবস্যার দিন পদপিষ্টিত হওয়ার ঘটনায় বহু মানুষকে মৃত্যুর পরে আশঙ্কা করেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কর্মসূচি বাতিল করতে পারেন, তবে তা হচ্ছে না। তিনি যে বুধে মহাকুম্ভে পুণ্য ডুব দিতে আসছেন সেটি নিশ্চিত। মঙ্গলবার মহাকুম্ভের মহাসঙ্গমে ডুব দিলেন ভুটানের রাজা জিগমে খেসর। তার সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ডুব দেওয়ার আগে প্রথা মেনেই সূর্য নমস্কার করে ডুব দিয়েছিলেন ভুটানের রাজা। কুম্ভমেলা দর্শন এবং পুণ্য স্নানের ইচ্ছের কথা আগেই জানিয়ে দিয়েছিলেন ভুটানের রাজা। সেই মতোই সব ব্যবস্থা করে রেখেছিলেন যোগী সরকার। নামগ্যাল ওয়াংচুং সোমবার লখনৌ এসে পৌঁছাবেন। তারপরে উত্তরপ্রদেশের সরকারের তরফ থেকে বিবৃতিতে বলা হয় মঙ্গলবার তিনি মহাকুম্ভ মেলায় অংশ নেবেন এবং ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করবেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের রাজাকে স্বাগতম জানান। পুষ্পস্তবকের বরণ করে নেন তাকে। শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিমানবন্দরে রাজাকে রাজকীয় স্বাগতম জানান। পরে জিগমে ওয়াংচুং রাজভবনে পৌঁছান। রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল তার অতিথি আত্মার কোনো ধরনের খামতি রাখেননি। সেখানে ভুটান রাজা মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পাশাপাশি রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে ওয়াংচুক ভারত ভুটান সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সরকারের তরফে জানানো হয়েছে রাজার এই সফর ভারত ভুটানের সম্পর্কে আরও সুদৃঢ় করবে। এর আগে ভুটানের রাজা এবং রানী 2024 সালে মার্চ ও ডিসেম্বর মাসে দিল্লি সফরে এসেছিলেন। 2025 এলেন মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে পবিত্র স্নানে অংশগ্রহণ করার জন্য। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে কি প্রতিবন্ধকতা তৈরি করতে চাইছেন কেন্দ্রীয় সরকার? মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে আসছে সেই প্রশ্ন। ভুটানের রাজা আসা নিয়ে অনিশ্চয়তার প্রসঙ্গে মমতা মুখে শোনা গেল দিল্লির কথা। প্রসঙ্গত, এই দিন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ভুটানের রাজার উপস্থিতি নিয়ে একটা অনিশ্চয়তার ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অনিশ্চয়তার পিছনে দিল্লির যোগ করতে থাকতে পারে বলে আশঙ্কা করেছিলেন তিনি। যদিও পর মুহূর্তে তিনি একথাও বলেছেন যেহেতু ভুটানের রাজা এখন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসা বা না আসা নিয়ে কোনো স্পষ্ট তথ্য জানা যায়নি, তাই এই বিষয়টি নিয়ে তিনি আর কিছুটা অপেক্ষা করতে চান।
রাত পোহালে রাজ্যে বসতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মেগা আসর। রাজ্যের পাশাপাশি গোটা দেশ নজর সেই মুহূর্তের সেই দিকেই। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন, আর তার আগে এইবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে রাজ্য যে বিনিয়োগ প্রস্তাব আসবে তার দিকে নজর থাকবে গোটা বাংলার। মঙ্গলবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে চা চক্রে যোগ দেওয়ার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এখনো পর্যন্ত 22টা দেশের প্রতিনিধি এসে পৌঁছেছেন। তিনি জানিয়েছেন, এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রায় 40টা দেশ উপস্থিত থাকছেন। এর মধ্যে 20টি হলো পার্টনার কান্ট্রি। প্রায় 200রও বেশি বিদেশি প্রতিনিধি এখানে যোগদান করবেন। বিশ্ববঙ্গ বাণিজ্যিক সম্মেলনে অতিথি তালিকায় নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখনো পর্যন্ত যা ঠিক আছে, জানি না দিল্লির কিছু প্রবলেম আছে কিনা, তবে ভুটানের প্রাইম মিনিস্টার অক্টোবর মাসে এই সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে আমাদের নিশ্চয়তা দিয়েছেন, কিন্তু এখনো স্পষ্টভাবে জানা যাচ্ছে না তিনি আসছেন কিনা। অনুব্রত মণ্ডল চক্রান্ত করে বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছে। বিস্ফোরক বীরভূম জেলা পরিষদের সভাপতি ফয়জল হক ওরফে কাজল শেখ সাংবাদিক বৈঠক করে তিনি আবারও বলেন, বীরভূম জেলা এগিয়ে আছে। বদনাম করার কারণ আঙ্গুলে ফল টক খেতে পারছে না, তাই হয়তো এরকম কথা বলছে। প্রসঙ্গত, বীরভূম জেলা পরিষদ পিছিয়ে যাচ্ছে, এখানে অভিযোগ তুলেছেন অনুব্রত মণ্ডল। এরপরেই সাংবাদিক বৈঠক করে অনুব্রতকে কার্যত এক হাতে নেন যুযুধান হিসেবে পরিচিত কাজল শেখ। কয়েকদিন ধরেই বীরভূমের জেলা তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে আলোচনার বিষয় বীরভূমের জেলা পরিষদ। জানা গিয়েছে, জেলা পরিষদে কাজলের নিরিখে ও অর্থ খরচে নিরিখে 1 নাম্বার থেকে 11 নম্বরে চলে গিয়েছে। আর অনুব্রত মণ্ডল গরু পাচার ও আর্থিক তাচ্ছরূপের মামলায় যখন তিহারে বন্দী ছিল, তখন জেলা পরিষদের সভাপতি ছিলেন ফয়জুল হক ওরফে কাজল শেখ। সেই কাজল শেখ বারবারই অনুব্রত মণ্ডলের যুযুধান হিসেবে পরিচিত। অভিযোগ, কাজল শেখের সময়কালে জেলা পরিষদ পৌঁছে যাচ্ছে এই বার্তা প্রচার চলছে অনুব্রত মণ্ডলের অনুগামী দ্বারা। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে জোর চর্চা। খোদ অনুব্রত মণ্ডল বলেছেন, শুনেছি জেলা পরিষদে 1 নাম্বার থেকে 11 নম্বরে চলে গিয়েছে। কেন গেল খোঁজ নিতে দেখতে হবে না আপনাদের? এরপরেই সিউড়িতে জেলা পরিষদের নিজের দপ্তরে সাংবাদিক বৈঠক করেন কাজল শেখ। তিনি বলেন, রাজ্যের জেলা পরিষদগুলির মধ্যে কোনো অংশে বীরভূম জেলা পরিষদ পিছিয়ে নেই। যে বা যিনি এটি প্রচার করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে, ভালো করে বিষয়টি জানুন, তারপরে মতামত দিন। আমরা কোনো অংশেই পিছিয়ে নেই, এটা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আপনাদের দলের সভাপতি কি এই চক্রান্ত করছেন? সাংবাদিকদের প্রশ্নের বিস্ফোরক কাজল শেখের। তিনি বলেন, হলেও হতে পারে, দ্বিমতের অবকাশ নেই। যিনি এইটি নিয়ে চর্চা করছেন তিনার জানা দরকার আদেও কোনটি সত্য কোনটি মিথ্যে। সরস্বতী পুজো দিনটি বাঙালিদের কাছে ভ্যালেন্টাইন্স ডে হিসেবেই পরিচিত, আর সেই দিনই বাড়ি থেকে পালিয়ে সোজা বিয়ে করে ফেলে 2 নাবালক নাবালিকা। এই খবর পেয়ে ভোরবেলা নাবালকের বাড়িতে হানা দেয় স্বয়ং ভিডিও। নাবালিকাকে উদ্ধার করে তুলে দেওয়া হয় অভিভাবকদের হাতে, লিখে নেওয়া হয় মুচলেখাও। মঙ্গলবার ভোরবেলায় ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকে। এই নিয়ে ভিডিও উৎপল পায়েক বলেন, চন্দ্রকোনা ব্লকের বাসিন্দা 17 বছরের নাবালক ওই কিশোরের সঙ্গে ফেসবুকে পরিচয় ঘটে ঘাটাল ব্লকের 14 বছরের 9ম শ্রেণীর ছাত্রের। সেই থেকে দুজনের প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। সরস্বতী পুজোর দিন ঠাকুর দেখতে যাচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়ে দুজনেই পালিয়ে যায় এবং জানানো হয়েছে যে তারা পালিয়ে গিয়ে মন্দিরেই বিয়ে করে। সেখানে এই দিকে ছেলে মেয়ে দুজনেই নাবালক, বয়স হয়নি কারোরই। ছেলেটার বাড়িতেই মেয়েটি ছিল, তাই ভোরবেলায় 4:50 নাগাদ আমিও রওনা দিই। ওদের বাড়িতে 5:50 নাগাদ পৌঁছে যাই। ভোরবেলায় অভিযান চালাই, কারণ বেলা হলে তাদের নাও পেতে পারতাম। নাবালক নাবালিকাকে আমরা অফিসে নিয়ে যাই, সেখানে দুজনের বাবা মাকেও ডাকা হয়। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এলাকায় জোড়া বাল্যবিবাহ প্রশ্নের মুখে গ্রামবাসী সচেতন। ভিডিও উৎপল পাইক জানিয়েছেন, আমি ওদের অভিভাবকদের
মুচলেকাও লিখিয়েছি। দুজনকেই পড়াশোনা করতে হবে, বিষয়টির ওপরে আমি নজর রাখবো। ঘাটাল ব্লকের ভিডিওকেও জানিয়েছি। উনি আমাকে আশ্বাস দিয়েছেন মেয়েটির পড়াশোনার বিষয়ে নজর রাখবেন। এমনকি মেয়েটি মেধাবী। আমাদের লক্ষ্য সমাজের মেয়েদের শিক্ষিত করে তোলা এবং প্রতিষ্ঠিত হতে সাহায্য করা। আপাতত দুই পরিবারকে মুচলেকা সই করিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ভিডিও তাদের উপরে নজর রাখবেন তাও স্পষ্ট করে দিয়েছেন। যদিও এই নিয়ে নাবালিকার পরিবারের দাবি তাদের মেয়ের বিয়ের বিষয়ে তারা কোনো কিছু জানতেন না। রাতভর মেয়েকে খুঁজছেন, তারপরে চন্দ্রকোনা 2 নম্বর ভিডিও অফিস থেকে মেয়েটির খোঁজ পান।